আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? একটা রাত যখন হঠাৎ ওলটপালট হয়ে যায়, একটা ফোন কলে যখন পুরো জীবনের নিরাপত্তা কাঁপতে শুরু করে, আর যে মানুষটা ক্ষমতার চূড়ায় বসে আছে সে যখন বুঝতে পারে যে তার বিরুদ্ধেই কেউ চাল দিয়েছে, তখন গল্পটা একটা অন্য মাত্রায় চলে যায়। দুনিয়া টাকার গোলাম নাটকের ২৪ নম্বর পর্বে ঠিক সেটাই হয়েছে। মন্ত্রীর ব্যাংকে ডাকাতি, গোলামের স্মৃতি আবারও উল্টে যাওয়া, একজন বাবার বুক ফাটা কান্না, আর সেজাদ চৌধুরীর সাহসী কিন্তু ভয়ঙ্কর একটা রাত। এই সব মিলিয়ে এই পর্বটা আগের অনেক পর্বের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ এবং তীব্র। আজকের রিভিউতে পুরো পর্বের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্ত বিস্তারিতভাবে বলবো, সাথে ২৫ নম্বর পর্বে কি হতে পারে তার একটা বিশ্লেষণও থাকবে। তাহলে দেরি না করে শুরু করি। পর্বটা শুরু হয় গভীর রাতের একটা দৃশ্য দিয়ে। মন্ত্রী সাহেব তখন ঘুমে। হঠাৎই একের পর এক ফোন। তার আশেপাশের লোকজন বলার চেষ্টা করছে কিছু একটা, কিন্তু তিনি ঘুমের ঘোরে তখনও পুরোপুরি সজাগ না। তারপর যখন কথাটা তার কানে গিয়ে ঠিকমতো পৌঁছায়, মুহূর্তের মধ্যে তার ঘুম কেটে যায়। তার ব্যাংকের ডাকাতি হয়েছে। শুধু কোনো সাধারণ ব্যাংক না, এটা মন্ত্রীর নিজের ব্যাংক। যেই ব্যাংকে মানুষ লোন নিতে এসে উল্টো নিজেদের সর্বস্ব হারিয়েছে, যেই ব্যাংককে ঘিরে অনেকের জীবন ধ্বংস হয়েছে, সেখানে রাতের আধারে কেউ ঢুকে পড়েছে এবং টাকা সরিয়ে নিয়ে গেছে। এই মুহূর্তটা শুধু একটা ক্রাইম দৃশ্য না, এটা আসলে গল্পের একটা বড় মোড়। মন্ত্রীর চারপাশে এত নিরাপত্তা, এত ক্ষমতার বলয়, তারপরেও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদে কেউ হাত দিতে পেরেছে। এটা শুধু আর্থিক ক্ষতি না, এটা তার ক্ষমতার অহংকারে একটা সরাসরি চপেটাঘাত। এরপর যে দৃশ্যটা দেখা যায় সেটা সত্যিই চমকপ্রদ। ডাকাতিটা যে করেছে সে আবার সেই টাকাটা নিয়ে গেছে মানুষের কাছে ফিরিয়ে দিতে। মন্ত্রীর ব্যাংকের লোন প্রলোভনে পড়ে যারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছিল, যারা নিজেদের ঘামের উপার্জন দিয়ে ঋণ নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সর্বশান্ত হয়েছিল, তাদের সবার কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যতটুকু তারা হারিয়েছিল ততটুকু বুঝে নেওয়ার কথা বলা হচ্ছে। আর যে টাকা বাঁচে সেটা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে বিতরণ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই দৃশ্যটা দেখলে গল্পের যে নৈতিক অবস্থান সেটা একটু পরিষ্কার হয়। যে মানুষটা এই ডাকাতি করিয়েছে সে সাধারণ কোনো দস্যু না, সে একটা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে। সেজাদ চৌধুরী এবং তার কার্যক্রমের সাথে এই ঘটনার সম্পর্ক স্পষ্ট হতে শুরু করে। সে শুধু মন্ত্রীকে চ্যালেঞ্জ করেনি, সে একটা প্রতিশোধের জায়গা থেকে ন্যায় বিচারের কাজটাও করার চেষ্টা করেছে। ক্ষমতাবানের অন্যায়ের বিরুদ্ধে এই ধরনের একটা সরাসরি জবাব গল্পটাকে একটা ভিন্ন মাত্রা দেয়। অন্যদিকে মন্ত্রী সাহেব যখন ব্যাংকে গিয়ে পুরো পরিস্থিতি দেখেন, তখন তার ক্রোধ আর সামলানো যাচ্ছে না। সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষীদের শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, আর ডাকাতরা মুখ ঠেকে এসেছিল। একজন বানরের মাস্ক পরে, বাকিরা কালো কাপড়ে। পুরোটা এমনভাবে পরিকল্পিত ছিল যাতে কোনো পরিচয় ধরা না যায়। পেশাদারিতার একটা চিহ্ন এখানে স্পষ্ট। মন্ত্রী গৃহমন্ত্রীকে ফোন করার নির্দেশ দেন, তাৎক্ষণিক বৈঠকের ব্যবস্থা করতে বলেন। তার কথায় যে ভয়াবহ রাগ আর অপমানবোধ, সেটা পুরো দৃশ্যটাকে থমথমে করে রাখে। সে সরকারে আছে, দেশে আছে, এই অবস্থায় তার ব্যাংকে ডাকাতি। যারা এটা করেছে তাদের শাস্তি দেওয়ার যে হুঙ্কার সে দেয়, সেটা শুনলেই বোঝা যায় সামনে আরও সংঘর্ষ অনিবার্য। ওদিকে সেজাদ যখন মন্ত্রীর ফোন পায়, তখনও সে তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে কথা বলে। মন্ত্রী সরাসরি বলে দেয় যে সে জানে এই কাজ সেজাদেরই। সেজাদ অবশ্য নির্বিকার, প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না বলে পাল্টা যুক্তি দেয়। মন্ত্রী তখন ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়, এর মধ্যে টাকা ফেরত না দিলে পরিণাম ভোগ করতে হবে। এই ফোনালাপের মাঝখানে একটা মজার মুহূর্তও আছে। সেজাদের কাছে একটা কুকুর আছে, আর সে মন্ত্রীকে কুকুর সম্পর্কিত কিছু বলতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা শুনে মন্ত্রী নিজেই বিভ্রান্ত হয়ে যায়। এই দৃশ্যটা পুরোপুরি কমেডি না, কিন্তু উত্তেজনার মাঝখানে একটু হাওয়া বদলের কাজ করে। সেজাদের স্বভাব এমনই, সে চাপের মুহূর্তেও নিজের নিয়ন্ত্রণ ছাড়ে না, বরং পরিস্থিতিকে নিজের মতো করে ব্যবহার করে। এই পর্বের একটা সম্পূর্ণ আলাদা এবং গভীর অংশ হল গোলামকে নিয়ে। গোলামের স্মৃতিহানির গল্প আগে থেকেই চলছিল, কিন্তু এই পর্বে দেখা যায় তার স্মৃতি আবারও উল্টে গেছে। সে এখন আবার ভুলে গেছে যে ঋতু তার স্ত্রী। সে চিনতে পারছে না ফাতেমাকেও, নিজের বিয়ের কথাই মনে নেই তার। এই অবস্থায় মনির চাচার সাথে তার যে কথোপকথন হয়, সেটা একটা কমেডি আর বিষণ্ণতার মিশেল। গোলাম বুঝতে পারছে না কে তার স্ত্রী, কে আত্মীয়, কে শুধু পরিচিত। সে নিজের জামা পকেটমারির মতো পরিস্থিতি পড়ে যায়। তার কোটের পকেটে হাত দেওয়ার ঘটনা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। মনির চাচার আগে ফুঁসতে থাকেন, কিন্তু ঋতু পুরো পরিস্থিতি সামাল দেয়। সে গোলামকে বোঝায়, ধৈর্য ধরে তার পাশে থাকে। এখানে ঋতুর চরিত্রটা একটু বেশি স্পষ্ট হয়ে ওঠে। সে জানে গোলামের অবস্থা কি, সে জানে এই মানুষটা এখন মানসিকভাবে ভঙ্গুর। তারপরেও সে রাগ করে না, অভিযোগ করে না,
শুধু বলে যে গোলামকে বিশ্রাম দরকার, মানসিক চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে সব মনে পড়বে। এই ধৈর্য এবং ভালোবাসাটা সত্যিকারের যত্নের প্রকাশ। কিন্তু গোলামের এই স্মৃতিহানির পুনরাবৃত্তি গল্পে একটা বড় প্রশ্ন তুলে দেয়। এটা কি কেবলই দুর্ঘটনার ফল, নাকি এর পিছনে কোনো আলাদা কারণ আছে? প্রতিবারই যখন গোলামের স্মৃতি ঘুরে যায়, পরিস্থিতি কেমন থাকে সেটাও ভেবে দেখার বিষয়। এই পর্বে অন্তত এটুকু বোঝা গেছে যে তার অবস্থা স্থিতিশীল না, আর শেজাদের পরিকল্পনায় গোলামের একটা ভূমিকা থাকার ইঙ্গিত আগে থেকেই আছে। সেই প্রেক্ষাপটে এই স্মৃতিহানি আরও জটিল একটা সমস্যা তৈরি করতে পারে। অন্যদিকে ফাতেমার পরিবারে একটা উষ্ণ কিন্তু জটিল মুহূর্ত আসে। ফাতেমার মা তার ছেলেকে বলে যে ফাতেমার সাথে আবার বিয়ে হলে কেমন হয়। মা বলছেন যে আগের বিয়েটা তাড়াহুড়ায় হয়ে গেছে, আনন্দ করা হয়নি, স্বপ্নেও নাকি দেখেছেন আবার বিয়ের উৎসব। ছেলে কিন্তু সরাসরি না করে দেয়। সে বলে বিয়ে একটাই হয়, এটা পবিত্র বন্ধন, এটা নিয়ে খেলার কিছু নেই। তার কথায় একটা গভীর নীতিবোধ আছে। সে বলে তার জীবনে বিয়ের স্মৃতি একটাই এবং সেটাই শেষ। কিন্তু মা পিছু ছাড়েন না, আরও বলেন স্বপ্নে দেখেছেন। এই সংলাপের ভেতরেই একটা পুরনো ক্ষত বেরিয়ে আসে। মা মনে করিয়ে দেন যে ছেলের স্মৃতি না থাকার সময় আরেকটি বিয়ে হয়েছিল। ছেলে সেটা মানতে রাজি না। সে বলে সজ্ঞানে ওই বিয়ে হয়নি, তার স্মৃতিতে ওই সম্পর্ক নেই, তাই তার কাছে সেটার কোনো মূল্য নেই। এমনকি এই কথা বলতে বলতে সে এতটাই আবেগের জায়গায় পৌঁছায় যে বলে ফেলে যদি সজ্ঞানে সেটা করে থাকত তাহলে নিজেই নিজেকে শেষ করে দিত। এই মুহূর্তটা ছোট হলেও অনেক ভারী। এটা শুধু বিয়ের কথা না, এটা একটা মানুষের পরিচয় এবং তার নৈতিক অবস্থানের কথা। সে যা করেছে তার দায় নিতে রাজি, কিন্তু যা তার নিয়ন্ত্রণে ছিল না সেটার জন্য নিজেকে দায়ী করতে সে নারাজ। এই পর্বের সবচেয়ে আবেগঘন এবং মানবিক অংশটা হল সেই বৃদ্ধ বাবার দৃশ্য, যিনি শেজাদ চৌধুরীর কাছে এসেছেন। তার মেয়ে আগেই চলে গেছে, অস্বচ্ছ পরিস্থিতিতে সে নিজেকে শেষ করে দিয়েছিল। এখন তার একটাই সম্বল ছিল, ছেলে সুমন। সুমন লেখাপড়া জানা ছেলে, বড় মনের, অন্যায় দেখলে চুপ থাকতে পারত না। বাবা বলেন কিভাবে সুমন দেখেছিল যে বস্তির ছেলেপেলেদের তুলে নিয়ে গিয়ে পঙ্গু বানিয়ে রাস্তায় ভিক্ষা করানো হচ্ছে। এটা একটা সংগঠিত অপরাধ। সুমন চুপ থাকেনি, সে প্রতিবাদ করেছে, পুলিশে গেছে, রিপোর্ট করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো কিছুদিন পরে সাদা পোশাকের লোকজন এসে তাকে জঙ্গি বলে তুলে নিয়ে গেছে। তারপর থেকে কোনো খোঁজ নেই। বাবার এই গল্প শুনতে শুনতে মন ভারী হয়ে আসে। এই বাবা কোথায় যাননি, কি করেননি, থানায় গেছেন, কিছু পাননি, বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন, কোনো উত্তর নেই। কেউ বলে ছেলে বন্দি আছে, কেউ বলে অন্য কথা। সব হারানোর পরেও এই বাবা এসেছেন একটাই আশায়, যে শেজাদ চৌধুরী হয়তো পারবে। মেয়ে চলে গেছে, এখন শেষ সম্বল ছেলেটা যেন ফিরে আসে। এই দৃশ্যটা দীর্ঘ কিন্তু প্রয়োজনীয়, কারণ এটা বুঝিয়ে দেয় যে শেজাদ চৌধুরীর লড়াইটা শুধু মন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গায় নেই, এটা একটা বড় অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে। যে ব্যবস্থায় গরিব মানুষের ছেলেরা সত্য কথা বললে গুম হয়ে যায়, যেখানে ক্ষমতাবানদের বিরুদ্ধে রিপোর্ট করলে উল্টো নিজেই অভিযুক্ত হয়, সেখানে শেজাদের মতো কেউ একজন দাঁড়িয়ে থাকলে সাধারণ মানুষের শেষ ভরসাটা সে হয়ে ওঠে। শেজাদ বৃদ্ধকে কথা দেয় তার ছেলেকে খুঁজে বের করবে, ছবি নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেয়। ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ চলে, কিন্তু কোথাও সুমনের সন্ধান মেলে না। এই থেকে শেজাদের দলের ধারণা হয় থানা পুলিশের বাইরের কোনো গ্যাং এটা করার সম্ভাবনা কম, মানে যারা সুমনকে ধরে রেখেছে তারা কোনো না কোনোভাবে রাষ্ট্রের সুরক্ষায় আছে। এরপর শেজাদ থানায় যায়, সেখানে ওসির সাথে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য হয়। শেজাদ সুমনের ছবি রাখায় জিজ্ঞেস করে চেনে কিনা। ওসি প্রথমে বলে চেনে না, কিন্তু তার হাবভাব দেখে মনে হয় সত্য বলছে না, একটু অস্বস্তি আছে তার আচরণে। শেজাদ সেটা বুঝলেও বেশি চাপ দেয় না তখনই। তবে এই মুহূর্তটা পরের ঘটনার জন্য একটা সুতো ধরিয়ে দেয়। এই পর্বে একটা হালকা মুহূর্ত আছে যেটা একটু বিরতির মতো কাজ করে। গোলামের সাথে পোশাক নিয়ে একটা মজার পরিস্থিতি তৈরি হয়। তাকে শেজাদের মতো সাজানোর চেষ্টা হচ্ছে, একটা বিশেষ উদ্দেশ্যে তাকে প্রস্তুত করা হচ্ছে। গোলাম বুঝতে পারছে না পুরোটা, কিন্তু সে যা বলছে সেটাই একটা সরলতা আছে যেটা হাসির রেখা টানে। কিন্তু সেই হাসির পেছনে একটা সূক্ষ্ম বিষণ্ণতাও আছে, কারণ এই মানুষটার নিজের পরিচয় এখন অস্পষ্ট। শেজাদকে ঘিরে একটা বড় ঘটনা আসে রাতের দিকে। মন্ত্রীর লোকেরা আসে তার বাড়ির দরজায়, উদ্দেশ্য স্পষ্ট, শেজাদকে তুলে নিয়ে যাওয়া। শেজাদের মেয়ে ঘুমাচ্ছে ওই সময়। শেজাদ শান্তভাবে বলে মেয়ে ঘুমাচ্ছে, কোনো ঝামেলা চায় না সে। কিন্তু এই মানুষগুলো সরে যাওয়ার পরিস্থিতিতে নেই। এখানে শেজাদ একটা সময়সীমা দেয়, গণনা শুরু করে
এবং পরিষ্কার জানিয়ে দেয় সময় পার হলে সে ব্যবস্থা নেবে। মন্ত্রীর লোকেরা এত সহজে আসেনি। তারা জানে শেজাদ ব্যাংক লুটের সাথে জড়িত। তারা শেজাদের সবচেয়ে মূল্যবান জায়গায় হাত দিতে চাইছে, কিন্তু শেজাদ সেটা বুঝে এবং তার জবাব দিতে প্রস্তুত। এই দৃশ্যটা পুরো পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, কারণ এখানে সরাসরি সংঘর্ষের একটা আভাস আছে। কিন্তু শেজাদের মেয়ের উপস্থিতি পুরো পরিস্থিতিকে আরও বেশি আবেগের জায়গায় নিয়ে যায়। বাবা হিসেবে সে কতটা দুর্বল আর প্রতিপক্ষ হিসেবে সে কতটা শক্তিশালী, দুটো দিকই একসাথে দেখা যায়। এই পর্বে আর একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হল একটি বন্দি চরিত্রের দৃশ্য। কাউকে আটকে রাখা হয়েছে, সে মুক্তি চাইছে, অনেকদিন ধরে বন্দি, কষ্ট পাচ্ছে। এই দৃশ্যটা সুমনের গল্পের সাথে সংযুক্ত হতে পারে, অন্তত সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। একজন মানুষ বন্দি, ভেঙে পড়েছে, ছেড়ে দেওয়ার আকুতি করছে। গল্পের এই অংশটা পরের পর্বে আরও বিস্তার পাওয়ার ইঙ্গিত দেয়। আর একটু ভিন্ন স্বাদের একটা দৃশ্য হল গোলামের সাথে পথচারীদের ঝামেলার অংশ। রাস্তায় কিছু স্থানীয় ছেলে পেলে শেজাদের গাড়ি ঘিরে উপদ্রব করতে যায়। গোলাম সেই পরিস্থিতিতে নেমে পড়ে, নিজের মতো করে পরিস্থিতি সামলাতে চায়। তার কথাবার্তায় একটা দেশীয় সরলতা আছে, একটু ভয়, একটু সাহস, সব মিলিয়ে মজার। শেজাদ পেছন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং গোলামকে দিয়েই সামনে মোকাবেলা করায়। এই দৃশ্যটা হালকা হলেও গুরুত্বপূর্ণ একটা কারণে। গোলামকে শেজাদ তার পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করছে। শেজাদের জায়গায় গোলামকে দাঁড় করানো, শেজাদ চৌধুরীর পরিচয় দেওয়া, এই জায়গাগুলো ধীরে ধীরে একটা বড় পরিকল্পনার রূপ নিচ্ছে। গোলামের নাম মনে করানোর মুহূর্তে সে নিজের নামটাও গুলিয়ে ফেলে। শেষ পর্যন্ত বলে শেজাদ খান, যেটা একটু মজার এবং একটু বিষণ্ণ। এই পর্বটা মিলিয়ে দেখলে বোঝা যায় যে গল্পটা এখন অনেকগুলো সুতো একসাথে বুনছে। মন্ত্রী এবং শেজাদের সরাসরি দ্বন্দ্ব আরও বড় হচ্ছে। গোলামের স্মৃতির অনিশ্চয়তা একটা বড় দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। বন্দীদের গল্প এবং অপহরণ চক্রের রহস্য আরও গভীর হচ্ছে। আর সাধারণ মানুষের যন্ত্রণার গল্প বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই লড়াইটা কেন জরুরি। ড্রামা শো চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে এমন বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, কারণ প্রতিটা পর্বের গভীরে যাওয়ার চেষ্টা এখানেই হয়। এবার একটু বলা যাক 25 নম্বর পর্বে কি হতে পারে, যদিও এটা সম্পূর্ণ আমার বিশ্লেষণ, নিশ্চিত তথ্য নয়। সবচেয়ে বড় যে প্রশ্নটা ঝুলে আছে সেটা হলো মন্ত্রীর লোকেরা শেজাদের বাড়িতে গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিল সেটার পরিণতি কি হবে। শেজাদ সময়সীমা দিয়েছিল, সেই উত্তেজনা 25 নম্বর পর্বের শুরুতেই মীমাংসার দিকে যেতে পারে। মন্ত্রীর লোকেরা পিছু হটবে কিনা, নাকি আরও বড় সংঘর্ষ হবে, সেটা দেখার বিষয়। গোলামের স্মৃতির বিষয়টা নিয়েও পরের পর্বে কিছু একটা ঘটতে পারে। ঋতু তাকে বিশ্রাম দিতে চাইছে, কিন্তু শেজাদের পরিকল্পনায় গোলামকে লাগার কথা। যদি গোলাম এই অবস্থায় শেজাদের কোনো বড় কাজে ব্যবহৃত হয়, তাহলে সেটা একটা ঝুঁকিপূর্ণ মোড়ের কারণ হতে পারে। সুমনের খোঁজের ব্যাপারে শেজাদ থানার ওসিকে যে প্রশ্ন করেছিল, সেখানে একটা সূক্ষ্ম সংকট ছিল। পরের পর্বে এই সুতো ধরে হয়তো আরও কিছু জানা যাবে। থানায় কোনো তথ্য পাওয়া যাবে কিনা বা সুমনের অবস্থান সম্পর্কে কোনো ইঙ্গিত আসবে কিনা, এটা দেখার অপেক্ষায় আছে। আর মন্ত্রী এবং শেজাদের মধ্যে 24 ঘন্টার আলটিমেটাম শেষ হলে কি হবে, সেটা হয়তো পরের পর্বের বড় অংশ জুড়ে থাকবে। মন্ত্রী নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে কিনা, নাকি শেজাদই আগে পদক্ষেপ নেবে, এই দুটো সম্ভাবনাই বেশ শক্তিশালী মনে হচ্ছে। এই পর্বে যেভাবে পরিস্থিতি এগিয়েছে, তাতে ধারণা করা যায় 25 নম্বর পর্বটা আরও বেশি সংঘাতমুখর হবে। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।